সাংবাদিকরা যে সমস্যা নিয়ে আতঙ্কিত থাকেন সেটাও দূর হবে, সাংবাদিক হয়রানিও বন্ধ হবে, মানহানির মামলায় কাউকে গ্রেফতার করা যাবে না, সুতরাং গ্রেফতারের কোনো আতঙ্ক বা আশঙ্কা থাকছে না। সাইবার বুলিং বা সাইবার ক্রাইম দিন দিন যেন সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান আইনের মারপ্যাচে। সঙ্গে আছি আমি নামির আহমেদ। এবং যেমনটা আমরা জানি, যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আমরা আইন নিয়ে কথা বলে থাকি, আইন কি বলে সে সম্পর্কে জেনে থাকি। আজকে আমাদের অতিথি হিসাবে আছেন হাসিনা বেগম লিয়া, আইনজীবী, বাংলাদেশ জজ কোর্ট। আপু, স্বাগত আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ডিজিটাল নিরাপত্তা আইনের আতঙ্ক সাইবার নিরাপত্তা আইনে দূর হবে কি? সাইবার নিরাপত্তা আইন সাইবার অপরাধ বন্ধে অনেকাংশেই সহজ হবে। পাশাপাশি সাংবাদিকরা যে সমস্যা নিয়ে আতঙ্কিত থাকেন সেটাও দূর হবে, সাংবাদিক হয়রানিও বন্ধ হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে জনগণের মধ্যে যে একটা মেন্টাল প্রেশার আছে সেটা অনেকাংশে লাঘব হবে বলে আমরা মনে করি। গণমাধ্যমে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবে, সেক্ষেত্রে মানসিক চাপ এবং আতঙ্ক অনেকটাই এই আইনটা দূরীভূত করবে। নতুন প্রস্তাবিত আইনে 8টি ধারাকে শাস্তি কমানো হয়েছে এবং জামিন অযোগ্য ছিল সেগুলোকে জামিনযোগ্য করা হয়েছে। সেক্ষেত্রে আইনের ধারাগুলো হচ্ছে 22, 23, 24, 26, 28, 31, 32 ও 34 ধারা। পূর্বের আইন থেকে এই ধারাগুলোতে শাস্তিও কমানো হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারাদণ্ডের বিধানটা বাদ রেখে জরিমানাটা শুধু বলবৎ রাখা হয়েছে বা জরিমানা নতুনভাবে করা হয়েছে। সেক্ষেত্রে জনমনের মধ্যে অবশ্যই কিছুটা স্বস্তি আসবে বলে আমরা বিশ্বাস করি। নতুন সাইবার নিরাপত্তা আইনে মানহানির অপরাধের জন্য কারাদণ্ড বাদ দিয়ে শুধু জরিমানার বিধান করা হয়েছে, কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ডিজিটাল নিরাপত্তা আইনে 29 ধারায় মানহানির একটা বিষয় ছিল। তাতে বলা ছিল যে কোনো ব্যক্তি ওয়েবসাইট কিংবা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে প্যানাল কোড 1860 আইনের 499 ধারায় বর্ণিত মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার করেন, সেজন্য তিনি অনধিক 3 বছর কারাদণ্ড তথা 5 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আর যদি কোনো ব্যক্তি এই অপরাধ দ্বিতীয়বার কিংবা বারবার করেন তাহলে সেটার মেয়াদটা বেড়ে যাবে, সেটা হবে 5 বছর কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। কিন্তু নতুন যে সাইবার নিরাপত্তা আইন হয়েছে সেখানে মানহানির অপরাধের জন্য কারাদণ্ডের বিধান রাখা হয়নি, শুধুমাত্র জরিমানার বিধানটা রাখা হয়েছে। এই অপরাধের জন্য অনধিক 25 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, যেটা জরিমানার টাকা 1 টাকাও হতে পারে। এটা বিজ্ঞ আদালত মামলার যে ঘটনা অফেন্স আছে সেটার উপর বিবেচনা করে উনি সেটা সিদ্ধান্ত নেবেন, সেটা রায় দিবেন। মানহানির মামলায় কাউকে গ্রেফতার করা যাবে না, সুতরাং গ্রেফতারের কোনো আতঙ্ক বা আশঙ্কা থাকছে না। তবে কেউ যদি জরিমানা দিতে না পারে তাকে সর্বোচ্চ 3 থেকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে। আসলে মূল অপরাধের শাস্তি হচ্ছে জরিমানা, এখানে কারাদণ্ডের বিষয়টা আসলে নেই, যেটা আমি মনে করি অবশ্যই একটা যুক্তিসঙ্গত বিষয়। কারণ মানহানির জন্য কারাদণ্ডের বিধানের থেকে জরিমানার বিধানটাই জনমনে স্বস্তির কারণ হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু ধারা জামিন অযোগ্য ছিল, সেগুলোকে নতুন আইনে জামিনযোগ্য করা হয়েছে। এ বিষয়ে আপনার কি মতামত? নতুন সাইবার নিরাপত্তা আইনের ধারা 22, 23, 24, 26, 28, 31, 32, 34 এই 8টি নতুন ধারাকে জামিনযোগ্য করা হয়েছে, যেটা আগে জামিন অযোগ্য ছিল। এই ডিজিটাল আইনের 28 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করা, উস্কানি দেওয়ার জন্য কোনো ওয়েবসাইট অথবা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যম এমন কিছু প্রচার বা প্রকাশ করে যা ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধের উপর আঘাত করে, তাহলে অপরাধ হবে। এই অপরাধের ক্ষেত্রে 5 বছর কারাদণ্ড, 10 লক্ষ টাকা জরিমানার বিধান ছিল। এই অপরাধ বারবার করলে জরিমানা এবং সাজা দ্বিগুণ হওয়ারও বিধান ছিল। নতুন এই আইনে সাজা কমানো হয়েছে, যা আগে জামিন অযোগ্য ছিল সেটাকে জামিনযোগ্য করা হয়েছে। আরেকটা ধারা যেটা বলবো সিকিউরিটি অ্যাক্ট, সেটা হচ্ছে 29। সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার বা প্রকাশ করেন তাহলে 3 বছর কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা করা হবে। এই অপরাধ যদি বারবার করা হয়
তাহলে সেই জরিমানার পরিমাণটাও বাড়িয়ে নেওয়া হবে এবং শাস্তিটাও বাড়িয়ে নেওয়া হবে। যেটা বর্তমানে করা হয়েছে, কারাদণ্ডের সাজাটা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছে। সেখানে শুধু শাস্তি দেওয়া হয়েছে শুধুমাত্র জরিমানা, আর জরিমানাটা যদি আদায় না করতে পারে সেক্ষেত্রে 3 থেকে 6 মাস পর্যন্ত তাকে কারাদণ্ড দেওয়া যেতে পারে, আর জরিমানা হচ্ছে 25 লক্ষ টাকা। সুতরাং যেহেতু এই মামলায় জামিনযোগ্য ধারা, সুতরাং কাউকে গ্রেফতারও করা যাচ্ছে না। আর ডিজিটাল অ্যাক্টের 31 ধারা উল্লেখ ছিল, কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা ডিজিটাল মাধ্যমে এমন কিছু প্রকাশ করান যা বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইন শৃঙ্খলার অবনতি ঘটায় বা ঘটানোর উপক্রম করে, তাহলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড বা 5 লক্ষ টাকা জরিমানার বিধান ছিল। নতুন প্রস্তাবিত আইনে সেই সাজাটা কমিয়ে 5 বছর করা হয়েছে, আর জরিমানাটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা 25 লক্ষ টাকা করা হয়েছে। বারবার যদি এই অপরাধ করা হয় সেক্ষেত্রেও সাজার বিষয়টা বাতিল করা হয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক কমবে এবং দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা হবে, জনগণের সাংবিধানিক অধিকার এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। আমরা অনেকেই জানি না যে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধের মামলা কিভাবে করতে হয়। সাইবার অপরাধ যদি কারোর সঙ্গে সংগঠিত হয় সেক্ষেত্রে প্রাথমিকভাবে নিকটস্থ থানায় যেয়ে সে অভিযোগ করবে। তারপর যেটা করতে পারে, পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন PCSW এর ফেসবুক পেজে মেসেজ করতে পারে। সেটা আসলে অনেকেই জানে না, কিন্তু এটা ইজিলি করতে পারে। চাইলেই যে কেউ থানায় যেতে চায় না বা যাওয়ার সুযোগ থাকে না, সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো আসলে কার্যকর। তাছাড়া যেটা করতে পারে, cybersupport.women.police.gov.bd, cyberhelp@dmp.gov.bd তে মেল করে এটা কিন্তু অভিযোগটা করতে পারে, তাহলে খুব সহজে প্রতিকারটা পেতে পারে। তারপর করতে পারে হচ্ছে পুলিশ সদর দপ্তরে ফোন করে অভিযোগটা জানানো যেতে পারে। সবচেয়ে ইজি হয় যেটা, হটলাইনে ফোন দিতে পারে 999 ফোন দেওয়াটা বিষয়টা সবাই জানে, কিন্তু দেখা যাচ্ছে স্কিপ করে যাচ্ছে, সেক্ষেত্রে 999 ফোন করে অভিযোগ জানাতে পারে। আরেকটা যেটা করতে পারে, বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে মামলা করতে পারে। সেক্ষেত্রে সাইবার ট্রাইব্যুনালে মামলাটা করা হয়, আর সেক্ষেত্রে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা ফেসবুক হোক কিংবা ওয়েবসাইটের লিঙ্ক অথবা ডিজিটাল যে প্ল্যাটফর্মে হোক, সেগুলোর লিঙ্ক আপনাকে দিতে হবে। লিঙ্ক দেওয়ার পর আর ঘটনা যা ঘটেছে সেটা স্ক্রিনশট এবং একই সাথে স্ক্রিনশট প্রিন্ট করে এবং অবশ্যই পেনড্রাইভে বা সিডিতে এটা লিপিবদ্ধ করে রেকর্ড করে এটা বিজ্ঞ আদালতে জমা দিতে হবে, যেটা প্রমাণস্বরূপ পরবর্তীতে বিচারের ক্ষেত্রে এটা কাজ করবে। সাইবার নিরাপত্তা ও অপরাধের তদন্তকে নিয়মিত পুলিশ বাহিনী নাকি প্রযুক্তিবিদ হ্যাকার দিয়ে করানো হয়, এ সম্পর্কে অনেকেই জানে না। সেই বিষয়টা আপনার কাছ থেকে শুনবো। তদন্তের যে দায়িত্বভারের কথা বললেন, সেটা আসলে অপরাধের মাত্রা বিবেচনায় বিজ্ঞ আদালত আসলে ঠিক করবেন উনি কাকে দিয়ে মামলাটা তদন্ত করাবেন। সেক্ষেত্রে নিয়মিত পুলিশ হতে পারে, CID, PBI, DB, NSI, SB, এমনকি প্রযুক্তিগত বিভিন্ন হ্যাকার আছে, ওদের হেল্প নিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এটা তদন্ত করে মামলাটার একটি সঠিক যাচাই বাছাই করে মামলার একটা রায় প্রকাশের জন্য, এবং সবচেয়ে বড় কথা যিনি অভিযুক্ত তার শাস্তি, এবং যার বিরুদ্ধে যে ভিকটিম তার অবশ্যই বিচার হওয়া উচিত। সেক্ষেত্রে যদি এইভাবে রিপোর্ট করা হয়, এইভাবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং সত্যিকার অর্থে বিচার হয়, তাহলে অপরাধের সংখ্যা অবশ্যই কমবে এবং এই আইনটার প্রয়োগ হবে ইনশাল্লাহ। সাইবার অপরাধ প্রতিরোধের উপায় কি? সুরক্ষা বিষয়টা প্রত্যেকের ব্যক্তিগতভাবে ট্রাই করতে হবে, এটা সত্যি। কারণ একটা অপরাধ যখন হয়ে যায় তখন দেখা যায় যে সেটার গ্লানি, সেটার কষ্ট, সেটা কিন্তু নিজেকে বহন করতে হয়। হ্যাঁ, আইন করে শাস্তি দিয়ে তাকে শাস্তি দেওয়া যায়, কিন্তু সময়টা ফিরিয়ে আনা যায় না। সেক্ষেত্রে আমি বলবো, প্রথমে আমরা যখন ইমেল ব্যবহার করব, আমরা ইমেলগুলোতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করি। সেক্ষেত্রে ইমেলের পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে এবং ইমেল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে আমি বললাম ব্যক্তিগত একটা দায়িত্ব আছে আমাদের,
তারপর যেটা পাসওয়ার্ডের বিষয়টা, অবশ্যই আমরা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব এবং প্রয়োজনে আমরা কিছুদিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি সেটা, এবং অবশ্যই পাসওয়ার্ড কারো কাছে শেয়ার করব না। এটা যতটুকুই আপন হোক না কেন আমরা পাসওয়ার্ড শেয়ারটা করব না, এ বিষয়ে আমাদের সচেতনতা অবশ্যই বাড়ানো উচিত। তারপর হচ্ছে ব্যক্তিগত তথ্য, এগুলো সুরক্ষিত রাখতে হবে। প্রয়োজনে ব্যক্তিগত তথ্য শেয়ার করাই যাবে না, কিংবা সুরক্ষিত বলতে আমরা যা বুঝি ব্যক্তিগতভাবে আমরা এটা সুরক্ষা করব। আর হচ্ছে লেটেস্ট টেকনোলজি, আমরা এই ক্ষেত্রে যত লেটেস্ট টেকনোলজি আসে সেটা আমরা ইউজ করব, যাতে সহজে কেউ হ্যাক করতে না পারে। আর কোনো ধরনের অস্বাভাবিক কোনো কার্যকলাপ হচ্ছে কিনা সেটা আমরা অবশ্যই খেয়াল রাখব। সর্বোপরি পূর্বের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 স্থলে নতুন যে প্রস্তাবিত সাইবার অ্যাক্ট 2023 স্থলাভিষিক্ত হলে অস্বস্তি, উদ্বেগ, উৎকণ্ঠা, সংশয়, আতঙ্ক দূর হবে, এবং যার ফলে আইন বাস্তবায়নে প্রতিবন্ধকতা দূর হবে, সাংবাদিক হয়রানি কমবে, এবং মত প্রকাশের অধিকার, যে একটা সাংবিধানিক একটা নাগরিক অধিকার, সেটার প্রতিবন্ধকতা দূর হবে। আইন, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠায় ও অপরাধ দমনে নতুন এই আইন কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে। সো দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি সাইবার বুলিং, সাইবার ক্রাইম, এই বিষয়গুলো আমরা অনেক জানা অজানা যে তথ্যগুলো ছিল সেগুলো জানার চেষ্টা করেছি, এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজ্ঞ আইনজীবী হাসিনা বেগম লিয়া। আগামীতে আরও কারোর সাথে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন নিউজ নাও 24-এ।